সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল। অনেকেই প্রশ্ন করছেন যে সঞ্চয়পত্র কিনতে গিয়েছি ব্যাংকে অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে, তো সেখান থেকে বলা হচ্ছে যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক নিয়ে আসেন, প্রমাণক ছাড়া আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন না 5 লক্ষ টাকার ঊর্ধ্বে। তো এখন আপনি 3 সার্টিফিকেট করেছেন, তো 3 সার্টিফিকেট দিয়ে যদি সঞ্চয়পত্র কিনতে পাচ্ছেন না, তাহলে কী করতে হবে? আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আয়কর রিটার্ন দাখিল করলেই আপনি একটা রিটার্ন স্লিপ বা অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার অথবা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, সেটা সিস্টেম জেনারেটেড হতে পারে অথবা সংশ্লিষ্ট সার্কেল থেকে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স কর্তৃক ইস্যুকৃত একটা সার্টিফিকেট হতে পারে। এই সার্টিফিকেট দিয়েই আপনি সঞ্চয়পত্র কিনবেন। এখন কথা হলো, রিটার্ন তো আপনি প্রিপারেশনই করেন নাই, তো আগে তো রিটার্ন প্রিপারেশন করতে হবে। রিটার্ন প্রিপারেশন করার পরে জমা দেবেন, জমা দেওয়ার পরে একটা স্লিপ পাবেন, সেই স্লিপ নিয়েই আপনাকে আয়কর সঞ্চয়পত্র কিনতে হবে, ঠিক না? তো এখন কথা হলো, আজকের যে টপিক সেটা হলো সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল। এখনও সঞ্চয়পত্র ক্রয় করেন নাই, শুধু টিন করেছেন, টিন করে রিটার্ন জমা দিবেন, জমা দেওয়ার পরেই না আপনি সঞ্চয়পত্র কিনবেন। তাহলে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আয়কর রিটার্ন কিভাবে দাখিল করবেন সেই বিষয়টুকু নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা সঞ্চয়পত্র কিনেন নাই, কিনতে চাচ্ছেন, টিন সার্টিফিকেট করেছেন, সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। এবং সর্বপ্রথম যারা আগে কখনো রিটার্ন দাখিল করেন নাই, শুরুতেই শুধু সঞ্চয়পত্র ক্রয়ের জন্যই আপনি টিন করেছেন, ভিডিওটি শুধু তাদের জন্য। যাই হোক, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটা পেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বাড়াবো না, আজকে আমরা চলে যাব আমাদের মূল টপিকসে, সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল। তাহলে আমাকে কি কি বিষয়গুলো চিন্তা করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখি, চলুন। ধরুন আপনি 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে চান। তো 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে চান, এখানে অনেকে বলতেছেন যে, অনেকে বলেন আমার ইনকাম সোর্স নেই, আমি ইনকাম করি না, কিন্তু সঞ্চয়পত্র কিনবো। তাহলে বলেন টাকাটা আসলো কোথায় থেকে? আপনি 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, আবার বলতেছেন, জিজ্ঞেস করলে যে আপনার কোনো ইনকাম সোর্স নেই, আপনি সঞ্চয়পত্র কিনবেন। তাহলে টাকাটা আসলো কোথায় থেকে? এই কোশ্চেনটা আপনার মনের মধ্যে তো আসতে পারে, তাই না? আরও বিষয় থাকতে পারে। দেখেন, এই যে সঞ্চয়পত্র 20 লক্ষ টাকা কিনবেন, তাহলে হতে পারে পূর্বের সঞ্চিত টাকা। এজন্য বলা হচ্ছে পূর্বের সঞ্চিত টাকা থাকলেও সেই টাকা আসলে আসলো বা আসলে কোথায় থেকে আসলো? হয় ইনকাম করেছেন অথবা বাবা মার কাছ থেকে নিয়েছেন, কোনো না কোনো একটা সোর্স থাকতে হবে। সেই সোর্সটাকে আপনাকে আগে ডিটারমাইন করতে হবে। এরপরে বলা হয়েছে, তাহলে আমি বলতেছি 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনবো। এখন জানার বিষয় হলো, আপনি এই টাকা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেছেন বা সোর্সেস অফ ফান্ড কি। এখন আপনি বলতে পারেন, আমি সঞ্চয়পত্র কিনবো, আমার টাকা এত সোর্স জানা লাগবে কেন? আমি কোথায় থেকে পাইছি না পেয়েছি সেটা এখন তো আমার ব্যাপার না। ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে গেলে অবশ্যই সোর্সেস অফ ফান্ড লাগবে, অর্থাৎ 20 লক্ষ টাকা আপনি কোথায় থেকে পেয়েছেন তার এক্সপ্লেনেশন বা সোর্সেস অফ ফান্ড বা নেমটা লাগবে। এই জন্য দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলেছি। ধরুন এই টাকা আপনার বাবা আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিয়েছেন, আপনার বাবা চাকরি করেন অথবা অন্য কোনো সোর্স থেকে উনি টাকা পেয়েছেন, সেই টাকাটা আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিয়েছেন, তাহলে এটাও তো একটা সোর্স। ওকে, এরপরে হতে পারে আপনার সঞ্চিত টাকা থেকে কত সংগ্রহ করছেন তাও জানতে হবে। ব্যাংকিং চ্যানেল ছাড়াও আপনি আগে কিছু টাকা সঞ্চয় করে রাখছেন, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বার্থডে গিয়ে বিভিন্ন ধরনের ওয়ে থেকে সংগ্রহ করেছেন। কত টাকা সংগ্রহ করেছেন সেটাও কিন্তু জানার বিষয়, কারণ ওইটা আপনাকে সোর্সেস অফ ফান্ডে রাখতে হবে। 7, আপনার বাবা জমি বিক্রি করে আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিয়েছেন। এখন আপনার বাবার জমি ছিল, বাবার জমি বিক্রি করেছেন, বিক্রি করে টাকাটা পেয়েছেন। প্রথম কথা হলো, এখানে কমপ্লেন্সের বিষয় হলো, আপনার বাবার টাকাটা পাবে, আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে হবে না, এখানে কিছু নন কমপ্লেন্সের ব্যাপারগুলো থেকে যাবে। যাই হোক, তাহলে কি আপনার আবার এমন হতে পারে, আপনার বাবা মারা গেছেন, জমিটা বা ল্যান্ড বিল্ডিং যেটাই হোক আপনার বাবার নামে ছিল, এখন উত্তরাধিকার সূত্রে আপনি বিক্রি করেছেন, হতে পারে। বিক্রি করে যে টাকাটা পাবেন সেটাও কিন্তু ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে হবে, নইলে ব্যাখ্যা দিতে প্রবলেম হবে। তাহলে সোর্সটা কি? বাবার জমি বিক্রি করে যে টাকাটা সেটাও আপনি ব্যাংকিং চ্যানেলে নিয়েছেন, এটাও কিন্তু একটা সোর্স। আপনি জব করে টাকা জমিয়ে সঞ্চয় করেছেন, তাহলে কি আগে জব করতেন, এখন জব করেন না, তাহলে আগের যে সঞ্চিত টাকা সেটাও তো একটা সোর্স। ওকে,
9 বলা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত টাকা আপনার আয়কর ফাইলে নাই। এখন আজকে আপনি সঞ্চয়পত্র মানে সঞ্চয়পত্র কিনবেন, রিটার্ন দাখিল করতে হবে। তো রিটার্ন দাখিল করার সময় আপনি সোর্স খুঁজে পাচ্ছেন না, কোথায় থেকে টাকা পাইছেন। আপনি অনেক টাকা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, বাস্তবে আপনার টাকা আছে, কিন্তু ফাইলেও তো এই টাকাটা তৈরি করতে হবে। ফাইলে টাকা যদি তৈরি না করেন তাহলে কিভাবে মানে ট্যাক্স অফিস বুঝবে যে আপনার ফাইলে টাকা ছিল, টাকা নাই, সেই টাকা থেকে আপনি সঞ্চয়পত্র কিনেছেন। অর্থাৎ রিটার্ন দাখিলের আগে মাথায় রাখতে হবে কোন কোন সোর্স থেকে টাকা পেয়েছেন, এটা একটা কথা। যেমন 20 লক্ষ টাকা আপনি সঞ্চয়পত্র কিনতেছেন, এমন হতে পারে বাবা মা আপনাকে 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা জমি বিক্রি করে দিয়েছেন, আপনি পূর্বে চাকরি থেকে সঞ্চয় করেছেন হলো 5 লক্ষ টাকা, অথবা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে 5 লক্ষ টাকার বেশি ব্যাংকিং চ্যানেলে ধার নিয়েছেন, নগদ টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি নিতে পারেন, এরকম বিষয়গুলো থাকে। এই জন্য সঞ্চয়পত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত টাকা আপনার ফাইলে থাকতে হবে। এখন বলতে পারেন আমি তো রিটার্ন জমা দিই না, থাকবে কিভাবে? তাহলে রিটার্ন জমা দিতে হবে 30 জুন 2022 পর্যন্ত। তাহলে এর মধ্যেই আপনাকে কিছু একটা সোর্স করে টাকা তৈরি করে রাখতে হবে, যেন জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই তো চলে গেছে, আগস্ট সেপ্টেম্বরে সঞ্চয়পত্রটা কিনতে পারেন। নইলে প্রথম রিটার্ন জমা দেওয়ার পরে পরবর্তী রিটার্নের সময় আপনি কিন্তু সোর্স খুঁজে পাবেন না, কারণ ইনকাম সোর্স ছাড়া আপনি সঞ্চয়পত্র তখন আর কিনতে পারবেন না। প্রথম বছরে বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন সোর্সেস অফ ফান্ড কিন্তু কালেক্ট করার সুযোগ থাকে, কিন্তু পরবর্তী বছরগুলোতে ইনকাম ছাড়া কখনোই ফান্ড তৈরি হবে না, মাইন্ড ইট। এছাড়া বাবা মার কাছ থেকে নেওয়া ছাড়া বা দান সূত্রে পাওয়া ছাড়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া ছাড়া কখনো তৈরি হবে না। এজন্য সঞ্চয়পত্র করার জন্য পর্যাপ্ত টাকা আয়কর ফাইলে তৈরি করে রাখতে হবে। 10 বলা হয়েছে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত টাকা আপনার আয়কর ফাইলে না থাকলে নগদ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এটা হলো টেকনিক্যাল বিষয়, এটা যাকে দিয়ে কাজ করাবেন বা আপনি যদি মোটামুটি ইনকাম ট্যাক্স সম্বন্ধে ভালো জানেন তাহলে ব্যাপারটা বুঝবেন যে নগদ টাকা কিভাবে নেবেন, কার মাধ্যম দিয়ে নেবেন এবং কিভাবে ফাইলে শো করবেন। 11 বলা হয়েছে প্রাইভেট টিউশনি করে জমাইছেন, কোনো না কোনো সোর্স তো থাকবেই। যাই হোক, আমার মুখ্য বিষয়টা হলো যে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনি রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। তো রিটার্ন দাখিল করতে হলে যে আমি 20 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতেছি, তাহলে এই 30 লক্ষ বা 20 লক্ষ টাকার সোর্সটা কী কী হতে পারে? আমি প্রাইভেট টিউশনি করে জমাইতে পারি, আমি পূর্ববর্তী চাকরির মাধ্যমে জমাইতে পারি, আমি বাবা মার কাছ থেকে পেতে পারি, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ দেনা করতে পারি, বিভিন্ন ওই এগুলোই কিন্তু আপনার সোর্স। অথবা আপনার বাবা চাকরি করতো, পেনশন থেকে টাকা পাইছে, সে টাকা আপনাকে দিছে। কিন্তু মনে রাখতে হবে 5 লক্ষ টাকার ঊর্ধ্বে যে টাকাগুলো নেবেন সেটা কিন্তু ব্যাংকিং চ্যানেলে আসতে হবে। ব্যাংকিং চ্যানেলে না আসলে এটা কিন্তু আপনার ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়ে স্ল্যাব রেটে ট্যাক্স হয়ে যাবে। মাইন্ড ইট, এই বিষয়টুকু মাথায় রাখবেন। যাই হোক, তাহলে আমরা এখন একটু দেখব যে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আয়কর রিটার্নের যে মূল যে থিম সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন রিটার্নটা কিভাবে ফিল আপ করবেন সিম্পলি সেই বিষয়টুকু দেখব। তাহলে চলুন আমরা একটু রিটার্ন ফিল আপ করে দেখে আসি। দেখেন, এটা হলো আগের যে আইটি 11 গ, সেখানে আপনার এখানে বলা হয়েছে 1 নম্বরে নেম অফ দ্য এসএসসি, আপনার নাম লিখবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন, আপনার টিন যে নাম্বার রয়েছে সেই টিন নাম্বারটা লিখে ফেলবেন, সার্কেল কত টিন সার্টিফিকেটে বলা রয়েছে, জোন কত সেটাও লিখবেন, অ্যাসেসমেন্ট ইয়ার সেটাও লিখবেন। এরপরে আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি, সেটা হলো রেসিডেন্ট না নন রেসিডেন্ট। এরপরে আপনি আপনার যে স্ট্যাটাস সেটা ইন্ডিভিজুয়াল না কি, সেটা ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। নেম অফ দ্য এমপ্লয়ার, আপনি তো জব করেন না, জব করলে ওটা লিখবেন। আপনার যদি আপনার যদি ওয়াইফ থাকে তাহলে লিখবেন, অথবা আপনি যদি ওয়াইফ হন আপনার তাহলে হাজব্যান্ডের টিন সার্টিফিকেট থাকলে এখানে লিখবেন। ফাদার্স নেম, তারপরে বলা হয়েছে মাদার্স নেম, ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ড থেকে লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই জিনিসগুলো লিখবেন, মোবাইল নাম্বার। ওকে, এটা সবার জন্য প্রযোজ্য। এরপরে আসি, আপনার যদি ইনকাম সোর্স থাকে আপনি লিখবেন। আপনি যদি জব করতেন তাহলে এখানে আপনার যে স্যালারি যে ইনকাম সেটা লিখবেন, সেটা ফিল আপ করার আমাদের একটা ইয়ে রয়েছে, এই যে আমাদের 3 নম্বর পেজ, এই যে এখানে আপনার যে স্যালারি আছে সেখান থেকে। আপনি যদি জব করেন তাহলে বেসিক কত, হাউস রেন্ট কত, এইভাবে এটা ফিল আপ করবেন। তো এই ইনকামটাই কিন্তু অটোমেটিক ট্যাক্সেবল ইনকাম হিসেবে আমার এইখানে শো করবে।
এরপরে আসি, যেহেতু আপনি সঞ্চয়পত্র এখনও কিনেন নাই, তাহলে সেখানে আপনি ইন্টারেস্ট অন সিকিউরিটিস ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটাও আপনার জন্য প্রযোজ্য নয়, কারণ আপনার ইনকাম থাকলে লিখবেন, আদার্স লিখবেন না। এগ্রিকালচারাল ইনকাম, এটা যদি আপনার এগ্রিকালচার ইনকাম থাকে তাহলে আপনি এখানে লিখবেন। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, হতে পারে আপনার একটা বিজনেস রয়েছে, ট্রেড লাইসেন্স করে মুদিখানার দোকান করছেন, অথবা আপনি একটা কনসালটেন্সি প্র্যাকটিস করেন, অথবা অন্য কোনো প্রফেশনের সাথে সম্পৃক্ত যদি হয় তাহলে প্রফেশনাল ইনকাম এখানে থাকলে লিখবেন। আচ্ছা, তারপরে বলি 6 নম্বরে শেয়ার অফ প্রফিট, এটা যদি আপনার থাকে লিখবেন, আদারওয়াইজ লিখবেন না। ইনকাম ফ্রম স্পাউস, যদি আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফের ইনকাম থাকে সেটা এখানে লিখতে পারেন। ক্যাপিটাল গেইন আপনার থাকলে লিখবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, এই যে ইনকাম ফ্রম আদার সোর্স, আমি যে কথাগুলো বললাম যে আপনি টিউশনই করান, ইনকাম ফ্রম আদার সোর্স হতে পারে না, হতে পারে। এছাড়া আপনি স্যালারি আগে জব করতেন, এখন করেন না, জব না করলে তো আপনার স্যালারি ইনকাম আসবে না, কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সটা যে কোনো ওয়েতে হতে পারে, সেটা আপনি এখানে বসান। এরপরে 10 নম্বরে টোটাল ইনকাম চলে আসবে, আপনার ফরেন ইনকাম প্রযোজ্য হবে না, টোটাল একবারে টোটাল প্লাস হলো ফরেন ইনকাম সহ এটা আসবে, আপনার ফরেন ইনকাম 0। ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম, টোটাল ইনকামের ওপর যদি ট্যাক্স লেভিয়েবল হয়, অর্থাৎ ক্যালকুলেট করতে হবে 3 লক্ষ টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, এরকমভাবে এই ট্যাক্সটা আমাদের 13 নম্বর কলামে এখানে শো করবে। ট্যাক্স রিবেট, আপনার ট্যাক্স রিবেট যদি থাকে সেটা আপনি দিয়ে দিবেন। ট্যাক্স রিবেট যদি থাকে, ট্যাক্স রিবেট নর্মালি না থাকারই কথা, আর না থাকার কথা মানে কি যে আপনি ডিপিএস নাও করতে পারেন, যদি ডিপিএস করে থাকেন তাহলে এখানে দিবেন। আর আপনি তো সঞ্চয়পত্র এখনও কিনেন নাই, যেহেতু সঞ্চয়পত্র কিনেন নাই সেহেতু তথ্যটা আসবে না। এরপর আসি ট্যাক্স পেয়াবল, তাহলে টোটাল ট্যাক্স থেকে আপনার ট্যাক্স রিবেট বাদ দিলে 15 নম্বর কলামে ট্যাক্স আসবে, এবং এখান থেকে ট্যাক্স পেমেন্ট। তো যেহেতু আপনি প্রথম বছর রিটার্ন দাখিল করতেছেন, সেহেতু আপনি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স নাও থাকতে পারে, অথবা আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ইন্টারেস্ট পেয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট পেয়েছেন, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে, এবং ব্যাঙ্ক থেকে মনে রাখবেন ব্যাঙ্ক থেকে ইন্টারেস্ট পেলে সেখানে সোর্সে ট্যাক্স কাটে, সেই সোর্স ট্যাক্স আপনি এই নাম্বারের যে এইখানে বসাই দেবেন। এইখানে অ্যাডভান্স ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য না। ট্যাক্স পেইড অন দ্য বেসিস অফ রিটার্ন, যদি আপনার ইনকাম যখন রিটার্ন দাখিল করবেন তখন যদি আপনার ইনকাম 3 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়, তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। যে এরিয়া, ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশনের বাইরে হলো 3,000 টাকা, সেটা আপনার এইখানে বসবে। ওকে, এরপরে আসি 17 নাম্বার কলামে যে আমাদের ইয়াগুলো আসে, সেটা আপনার ওই টোটাল ট্যাক্স কত পেমেন্ট করলেন, তাহলে 0 হয়ে যাবে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যদি থাকে দিবেন, আদারওয়াইজ দিবেন না। ট্যাক্স পেড ইন দ্য লাস্ট অ্যাসেসমেন্টের, এটা আপনার জন্য প্রযোজ্য নয়। আই মানে এটা আপনার নাম, এটা আপনার বাবার নাম, এরপরে এখানে আপনি 3 নাম্বার দিবেন, আপনি কোথায় অবস্থান করেন, সেটা ঢাকা হলে ঢাকা, আর কয় তারিখে ফিল আপ করতেছেন। আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় সিগনেচার আর নেম, এই জায়গায় নেম ইন দ্য ব্লক লেটার অ্যান্ড ডেজিগনেশন এখানে বলা হয়েছে, জাস্ট এখানে আপনার নাম এবং সিগনেচার দিয়ে দেবেন। তাহলে স্যালারির বিষয়টা যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে ফিল আপ করবেন, আদারওয়াইজ ফিল আপ করার দরকার নেই। এরপর চলে যাই আপনার জন্য হাউস প্রপার্টি ইনকাম। হাউস প্রপার্টি ইনকাম অনেক থাকতে পারে, হাউস প্রপার্টি ইনকামের মাধ্যমে আপনি টাকা সংগ্রহ করেছেন, সেখান থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, সেটা হতে পারে, অসম্ভব কিছু না। তো আপনার যদি হাউস প্রপার্টি ইনকাম থাকে, তো হাউস প্রপার্টি ইনকামের জন্য ইনকাম ট্যাক্সের রিটার্ন কীভাবে ফিল আপ করবেন, বা হাউস প্রপার্টি ইনকাম থেকে কীভাবে ইনকাম ক্যালকুলেট করতে হবে, সেটার জন্য আলাদা ভিডিও রয়েছে, সেখান থেকে একটু দেখে নিন। এখানে জাস্ট একটু বলা আছে অ্যানুয়াল রেন্টাল ইনকাম, বাৎসরিক কত টাকা আপনার রেন্ট হয়, সেখান থেকে রিপেয়ার, মেনটেন্যান্স, মিউনিসিপ্যাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, তারপরে লোন নিয়ে যদি আপনি বাড়ি করেন তাহলে লোনের ইন্টারেস্ট আসবে, ওই বাড়ির যদি আপনি ইন্স্যুরেন্স করে থাকেন ইন্স্যুরেন্স আসবে, আপনার যে বাসাটা সেটা যদি এমন থাকে যে 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকান্সি ছিল, মানে ফাঁকা ছিল, তাহলে ভ্যাকান্সি অ্যালাউন্স পাবেন, এভাবে ক্যালকুলেট করতে হবে। এটার আলাদা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নিন। এরপরে বলা হয়েছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নর্মালি থাকে না, কারণ প্রথম বছর তো আপনি যখন রিটার্ন দাখিল করতেছেন, আগে তো করেন নাই, করতেছেন, তখন তো স্বাভাবিকভাবে আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট না থাকারই কথা, কারণ আপনার কোন কোন বিষয় আপনি জানেনই না। লাইফ ইন্স্যুরেন্স এটাও করেন নাই, তারপরে এমন হতে পারে যে কন্ট্রিবিউশন, ডিফার্ড অ্যানুইটি, তারপরে এই বিষয়গুলো আপনার জন্য প্রযোজ্য নয়। সর্বোচ্চ প্রযোজ্য হতে পারে যদি আপনার একটা ডিপিএস করা থাকে। তো আপনি যেহেতু প্রথম বছর সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন, তাহলে তো ডিপিএস, এফডিআর এই বিষয়গুলো সম্বন্ধে না জানারই কথা। যদি আপনার ডিপিএস থেকে থাকে তাহলে আপনি বুঝবেন এই ডিপিএসের উপরে 60,000 টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট দেখিয়ে সেটার উপর 15% ট্যাক্সের রিবেট নিতে পারবেন, এইটাই।
আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনার জন্য প্রযোজ্য না। তাহলে এখান থেকে সর্বোচ্চ আপনার জন্য প্রযোজ্য দুইটা, সেটা লাইফ ইন্স্যুরেন্স, প্রযোজ্য হলো ডিপোজিট মানে ডিপিএস। এছাড়া যখন সঞ্চয়পত্র কিনবেন, এই সঞ্চয়পত্রের উপরে 15% রিবেট পাবেন, সেটা পরবর্তী বছরে চলে যাবে, নেক্সট ইয়ারে, এটা এই বছরের বিষয় নয়। এরপরে আপনি যে রিটার্ন দাখিল করতেছেন, রিটার্ন দাখিলের সময় কী কী ডকুমেন্টস দিচ্ছেন, অর্থাৎ সোর্সেস অফ ফান্ড, যেটা যেমন হতে পারে আপনার বাবা আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিয়ে দিয়েছেন, আর তাহলে আপনি কী করবেন, ব্যাংকের স্টেটমেন্ট জমা দিবেন। এরপরে আপনি টিন সার্টিফিকেট দিবেন, 3 নম্বরে দিবেন এনআইডি কপি। যদি আপনার বাবা জমি বিক্রি করে টাকা দিয়ে থাকেন, তাহলে জমি বিক্রির দলিল দিবেন, সাথে একটা ঘোষণাপত্র দিয়ে দিবেন যে বাবা আপনাকে যে টাকা দিয়েছে কোনো রকম ফিউচারে কোনো রকম বেনিফিট ছাড়াই। এছাড়াও আরও কোনো ডকুমেন্ট যদি আপনার প্রয়োজন হয়, যেটা আপনার সোর্সকে সাপোর্ট করে, রিলেটিভসের কাছ থেকে ব্যাংকিং চ্যানেলে টাকা নিছেন, সেটার একটা ডকুমেন্টস থাকতে পারে। এরকম যে ডকুমেন্টস রিজনেবল মনে হয়েছে, সেই রিজনেবল ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করবেন। এরপরে চলে যায় আইডি 10B, অর্থাৎ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এখন কথা হলো বিজনেস ক্যাপিটাল। এটা আপনার যদি বিজনেস থাকে তাহলে বিজনেস ক্যাপিটাল থাকবে, ইনকাম ফ্রম বিজনেস হলে বিজনেস ক্যাপিটাল থাকবে। তারপরে বলা হয়েছে ডিরেক্টরস শেয়ার হোল্ডিং। এটা নর্মাল আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি হয়তো সঞ্চয়পত্র কেনার জন্য রিটার্ন দাখিল করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার নন এগ্রিকালচারাল, আপনার গ্রামাঞ্চলে আপনার হতে পারে যে 2 কাঠা জমি রয়েছে বাড়ির, বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইছেন, অথবা 2 কাঠা জমি ওই সময়তে বা 5 কাঠা জমি আপনি কিনে ফেলাইছেন, যেখানে কোনো নাই, মানে ফসল হয় না, ওই জিনিসগুলো এখানে দেবেন। যদি কেনা থাকে তাহলে মূল্য জানা থাকবে, আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে এখানে কত কাঠা জমি পেয়েছেন, কোন জায়গায়, এবং মূল্যটা থাকবে অজানা। কারণ আপনি যখন উত্তরাধিকার সূত্রে পাবেন তখন সেটার মূল্য স্বাভাবিকভাবে জানা থাকবে না, লিখবেন মূল্য অজানা। আচ্ছা, যদি কিনে থাকেন তাহলে মূল্য জানা থাকবে, মূল্যটা দিয়ে দিতে হবে, দলিলটা দিয়ে দিতে হবে। এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে আপনার ট্যাক্সেবল লিমিটের নিচে, বাট এগ্রিকালচার প্রপার্টি 10 কাঠা জমি কিনে রাখছেন। আপনি যেখানে জমি কিনে রাখছেন সেই কত কাঠা জমি বা কত বিঘা বা কত একর জমি কোথায়, এবং কিনলে তার মূল্য জানা থাকবে, আদারওয়াইজ মূল্য অজানা। এখন কথা হলো এই যে ইনভেস্টমেন্ট, যারা সঞ্চয়পত্র কিনে ফেলেছেন তারা এখানে বসাই দেবেন এখানে। আর আপনি যেহেতু এখনও সঞ্চয়পত্র কিনবেন, সেহেতু আপনার এখানে থাকবে না। আপনি একটা বিষয় দিতে পারেন যে আপনার হয়তো প্রাইস বন্ড থাকতে পারে, কোনোভাবে হয়তো 10,000 বা 20,000 টাকার প্রাইস বন্ড কিনে রাখছেন, এটা হতে পারে। লোন গিভেন, কোনো রিলেটিভসকে আপনি 2-1 লাখ টাকা লোন দিতে পারেন যদি থাকে, আদার ইনভেস্টমেন্ট যদি থাকে দিবেন। এরপরে মোটর ভেহিকেল, যেহেতু সঞ্চয়পত্রের জন্য আমার মূল বেসিক্যালি রিটার্ন, তারপরে জাস্ট আমি একটু সামারি আপনার করে দেখাচ্ছি। নতুন রিটার্ন যারা ফিল আপ করবেন, হতে পারে একটা আপনি বিয়ে শাদী করেছেন, এর মধ্যে আপনি গোল্ড পাইতে পারেন, জুয়েলারি, যে বিভিন্ন ধরনের ম্যারেজ গিফট যেগুলো পাবেন সেগুলো হলো মূল্য অজানা। আর আপনি যদি কিনে থাকেন তাহলে সেগুলো মূল্য জানা থাকবে এবং সেগুলো ডকুমেন্টস দিতে হবে। ফার্নিচার যদি আপনি কিনে থাকেন তাহলে ফার্নিচার কিনলে তার বিল ভাউচারগুলোর সাথে অ্যাটাচ করবেন। ইলেকট্রনিক আইটেমগুলো, কম্পিউটার, ইলেকট্রনিক যে আইটেমগুলো, সেগুলো যদি কিনে থাকেন তাহলে বিল ভাউচার থাকবে, প্লাস হলো মূল্য জানা থাকবে। কিন্তু যদি আপনি বিয়ের সময়তে ম্যারেজ গিফট হিসেবে পান তাহলে আপনি জাস্ট বলে দেবেন যে ম্যারেজ গিফট হিসেবে পেয়েছি, মূল্য অজানা। আর এইখানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, আদার ডিপোজিট, এটা আমরা একটা ক্যাশ ইনফ্লো তৈরি করব, মানে কোন কোন সোর্স থেকে ক্যাশ আসলো আর কোন কোন সোর্স থেকে। এই যে আপনি বলতেছেন 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতেছেন, তাহলে 20 লক্ষ টাকা কোন কোন সোর্স থেকে আসলো আগে আমাকে হিসাব করতে হবে। যে আমাকে বাবা দিয়েছে, আমি লোন করেছি, আমি প্রাইভেট টিউশনি করেছি, এরকম বিভিন্ন সোর্স থাকবে। সেই সোর্স থেকে আপনি কোথায় বিনিয়োগ করতেছেন। সঞ্চয়পত্র এখনও কিনেন নাই, বাট ওই টাকাটা তাহলে কী হবে, ওই টাকাটা আপনার ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ এট ব্যাঙ্কে থাকতে হবে। কারণ এটাই সুযোগ প্রথম বছর, এরপরে কিন্তু আপনি আর ওই টাকাটা তৈরি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হলো ওই সময়তে আর ইনকাম করা ছাড়া নর্মালি সোর্সেস অফ ফান্ড বাড়ে না, অথবা কারো কাছ থেকে গিফট বা দান ছাড়া নর্মালি বাড়ে না। এজন্য আমাকে প্রথম রিটার্ন তৈরি করার সময় তো সঞ্চয়পত্র কেনার জন্য রিটার্ন তৈরি করলেও আপনাকে মাথায় রাখতে হবে কোন কোন সোর্স থেকে আপনি টাকা পেলেন এবং ওই টাকাটা আছে কিনা। তাহলে 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে হলে প্রথম যখন রিটার্ন দাখিল করবেন কমপক্ষে আপনাকে মাথায় রাখতে হবে 18 থেকে 20 লক্ষ টাকা আপনার কিন্তু এই রিটার্নে ক্যাশ ইন হ্যান্ডে বা ক্যাশ অ্যাট ব্যাঙ্কে কিন্তু থাকতে হবে। না থাকলে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন না। তাহলে আপনি যখন রিটার্ন তৈরি করলেন তখন যদি আপনার রিটার্নে 22 লক্ষ টাকা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে পারবেন। অথবা 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, সেখানে আপনার ফাইলে কমপক্ষে 10 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ এট ব্যাঙ্কে থাকতে হবে।
এরপরে পেজে চলে যাই, এনি আদার অ্যাসেট যদি আপনার থাকে সেটা বসাবেন, তাহলে টোটাল অ্যাসেট শো করবে, ওই পাশে সমস্ত ব্যালেন্সগুলো যোগ করে চলে আসতে হবে এই পাশে। এরপরে এখান থেকে যদি কোনো লাইবিলিটি থাকে, এমন হতে পারে যে আপনি সঞ্চয়পত্র কেনার জন্য আপনার রিলেটিভসের কাছ থেকে 5 লক্ষ টাকার বেশি ঋণ নিয়েছেন, তাহলে এখানে বলে দেন আনসিকিউর্ড লোন। যদি ব্যাংকের কাছ থেকে কোনো লোন নেন, কিন্তু এবার ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারবেন না, কারণ 5 লক্ষ টাকার বেশি লোন নিতে হলে আপনাকে আগে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। তো রিটার্নই দাখিল করেন তাহলে ব্যাংক লোন পাবেন কীভাবে? হতে পারে আদার্স লোন 5 লক্ষ টাকার নিচে রিলেটিভসের কাছ থেকে লোন নিতে পারেন, সেই টোটাল অ্যাসেট থেকে লাইবিলিটিসগুলো বাদ দিলে আমার এই 12 নম্বর ইয়াতে নেট ওয়েলথ দেখাবে। নেট ওয়েলথ টোটাল অ্যাসেট, তাহলে আপনি 22 লক্ষ টাকা ধরেন, 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনবেন, 22 লক্ষ টাকা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছেন, তাহলে আপনার টোটাল অ্যাসেট হলো 22 লক্ষ টাকা, আপনার কোনো লাইবিলিটি নাই, তাহলে নেট ওয়েলথ 22 লক্ষ টাকায় থাকবে। 13 নম্বর কলমে যাই, নেট ওয়েলথ লাস্ট ডেট, কারণ এর আগে আপনি কখনো রিটার্ন দাখিল করেন না, এটা 0 হবে। অ্যাক্রিয়েশন ইন ওয়েলথ, তাহলে এখানে বলা হয়েছে 12 এবং 13 ডিফারেন্স, 13তে তো 0, তাহলে 22 লক্ষ টাকা থেকে 0 বাদ দিলে কত হয়? 22 লক্ষই হয়। এরপরে ফ্যামিলি এক্সপেন্সের যে ব্যাপারটা সেটা আমরা চলে যাই, এখানে দেখেন ফ্যামিলি এক্সপেন্স, এখন যদি আপনি বিয়ে শাদী করে থাকেন তাহলে আপনার ফ্যামিলি এক্সপেন্স হবে পার্সোনাল ফুডিং থাকবে, অ্যাকোমোডেশন একটা বাসা ভাড়া থাকবে, ট্রান্সপোর্টেশন যাতায়াত খরচ থাকবে, ইলেকট্রিসিটি বিল থাকবে, ওয়াসা বিল থাকবে, গ্যাস বিল থাকবে, এরকম সব কিছু, টেলিফোন, মোবাইল। আর বিয়ে শাদী না করলে আপনি এখানে ডিরেক্ট বলে দিতে পারেন একটা লামসাম ফিগার দিয়ে যে 30 বা 40 বা 50,000 বা 1 লক্ষ টাকা আমার খরচ, ফুলি ডিপেন্ড অন ফাদার্স, বাবা মার উপরে নির্ভরশীল পুরো ব্যাপারটা। কারণ আপনি যদি বিয়ে শাদী না করে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি বাবা মার উপরে নির্ভরশীল, এখানে একটা ফিগার, রাউন্ড ফিগার হয়তো 40-50,000 টাকা দিয়ে দেন, আর অথবা আপনার অ্যাকচুয়াল যে খরচ হয় সেটা দিয়ে দেন, কারণ দুইটা ঈদ মিলেও তো 10-20,000 টাকা এমনি খরচ হয়, ঠিক না? আর সারা বছরের আনুষঙ্গিক খরচ রয়েছে, তাহলে অ্যাকচুয়াল খরচ একটু দিয়ে দেন এবং এখানে বলে দেন ফুলি ডিপেন্ড অন প্যারেন্টসের উপরে আপনি নির্ভরশীল। ওকে, তাহলে এই ফ্যামিলি এক্সপেন্সটা অটোমেটিক শো করবে কত নম্বরে? এই যে আমাদের 15 নম্বর বলা হয়েছে যে ফ্যামিলি এক্সপেন্ডিচার। ওকে, এরপরে আপনি কারো উপর নির্ভরশীল কি না, বা আপনি বিয়ে করলে আপনার একটা অ্যাডাল্ট থাকবে, মানে আপনার ওয়াইফ থাকবে, তাহলে আপনারা 2জন মিলে কতজন হবে? 2জন। আপনার ছেলে মেয়ে থাকলে সেখানে 1জন বা 2জন সেটা লিখে দেন। টোটাল অ্যাক্রিয়েশন হলো বলা হয়েছে 14 এবং 15, তাহলে 14 এবং 15 যোগফল করলে কত হবে? 16। মনে রাখতে হবে এই 16র যে যোগফল এবং আপনার এই 17র যোগফল ইকুয়াল হতে হবে, ইকুয়াল না হলে রিটার্ন কিন্তু ভুল। অর্থাৎ এই যে সোর্সেস অফ ফান্ড, আমি যে এতক্ষণ বলেছিলাম সোর্সেস অফ ফান্ড আপনাকে কেন করতে হবে, যে শোন রিটার্ন অফ ইনকাম, অর্থাৎ আপনি ওই বছরে কত টাকা ইনকাম দেখাইছেন, তারপরে ট্যাক্স এক্সেমটেড ইনকাম বা ট্যাক্স ফ্রি ইনকাম যদি থাকে, আদার রিসিপ্টটা কি? ও যে বাবার কাছ থেকে পেয়েছেন, ব্যাংকিং স্যালারি নিয়েছেন, অথবা প্রিভিয়াস ইয়ারে সঞ্চয় করেছেন, অথবা রিলেটিভসের কাছ থেকে লোন নিয়েছেন, এই সমস্ত বিষয়গুলোই সোর্সেস অফ ফান্ডে আসবে। এবং মনে রাখতে হবে 16র যে যোগফল এবং এই 17র যে যোগফল দুইটা ইকুয়াল হতে হবে। দুইটার ইকুয়াল না হলে কিন্তু এই 18 নাম্বারে কিন্তু ডিফারেন্স শো করবে। ডিফারেন্স শো করা মানে আপনার রিটার্নটা ভুল, আর ভুল রিটার্ন জমা দিলে আপনার ফাইলটা যে কোনো সময় অডিটে পড়বে। এবং যেখানে যেখানে আপনার নাম এবং সিগনেচার আছে সেখানে নাম এবং সিগনেচার এবং ডেটটা বসাই দেবেন যখন রিটার্নটা দাখিল করবেন। এরপর রিটার্ন দাখিল করার পর আপনাকে কী দেবে? যদি আপনি এই রিটার্নটা দাখিল করেন তাহলে এই যে লেখা আছে অ্যাকনলেজমেন্ট রিসিট, দেখতেছেন এইখানে আপনার নাম, এটা অ্যাসেসমেন্টের কত 22-23, আপনার 3 নাম্বারটা লিখে দিবেন, সার্কেল কত লিখে দিবেন, ট্যাক্সের জোন লিখে দিবেন। ওকে, এরপরে পরের পেজে এইখান থেকে শো করবে টোটাল শোন অফ রিটার্ন ইনকামে রিটার্নে যা ইনকাম দেখাইছেন 2 নাম্বার পেজে সেটা এখানে চলে আসবে। ট্যাক্স পেড, যদি ট্যাক্স পরিশোধ করে থাকেন এখানে আসবে। নেট ওয়েলথ, অর্থাৎ নেট ওয়েলথ যেটা আপনাকে দেখালাম সেটা কত নম্বর পেজ? এই যে নেট ওয়েলথ আপনার এই যে 12 নম্বর অপশান, 12 নম্বরে যে নেট ওয়েলথটা এখানে দেখানো হবে, এই নেট ওয়েলথটা অটোমেটিক যদি এক্সেল হয়ে থাকে তাহলে অটোমেটিক চলে যাবে, আদারওয়াইজ আপনাকে ওখানে লিখে দিতে হবে নেট ওয়েলথ। এরপরে আপনার নেচার অফ দ্য রিটার্ন আপনি দিচ্ছেন কি ইউনিভার্সাল সেলফ, এই হলো ইউনিভার্সাল সেলফে টিক দিয়ে দেবেন। তাহলে এই মোটামুটি রিটার্ন আপনাকে যখন জমা দিবে তখন এটা হলো পেজের এক সাইড। আপনাকে একটু বলে নিই, 7 নাম্বার পেজের এতটুকু এবং 8 নাম্বার পেজের এতটুকু, মানে ছিঁড়লেই দুই পাশেই কিন্তু ইকুয়াল দেখাবে। অর্থাৎ প্রথম পাশ দেখাবে হলো আমাদের এই যে এটা অ্যাকনলেজমেন্ট, অপোজিট সাইডে দেখাবে হচ্ছে আমাদের এই যে এতটুকু দেখাবে। এটাই হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট বা রিটার্ন স্লিপ। তাহলে সম্মানিত ভিউয়ার্স, যারা সঞ্চয়পত্রের জন্য রিটার্ন দাখিল করতে যাচ্ছেন
তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা। সঞ্চয়পত্র কিনেছেন এরকম নয়, সঞ্চয়পত্রের জন্য 3 সার্টিফিকেট করেছেন, কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া সঞ্চয়পত্র কিনতে পাচ্ছেন না, তাহলে আপনাকে রিটার্নটা পূরণ করতে হবে। রিটার্নটা পূরণ করতে হলে পর্যাপ্ত টাকা আপনার ফাইলে থাকতে হবে, তাহলে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, আদারওয়াইজ কিনতে পারবেন না। তখন কিন্তু কিনলেও বাস্তবে আপনার হাতে টাকা থাকবে, বাট ফাইলে আপনার টাকা নাই। আর ফাইলে টাকা না থাকলে কিন্তু আলটিমেটলি আপনার ফাইলটি কি হবে, অডিটে পড়ার সম্ভাবনা থাকবে। এজন্য সম্মানিত ভিউয়ার্স, বুঝে শুনে যাকে দিয়েই করিয়ে নেন না কেন, কি রিটার্ন জমা দিচ্ছেন আপনার, শুধু এমন নয় যে রিটার্ন 20 লাখ টাকা সঞ্চয়পত্র কিনবেন, বাট আপনাকে একটা রিটার্ন নর্মাল একটা জিরো রিটার্ন, মানে সব কিছু জিরো করে আপনি দিয়ে দিচ্ছেন। আপনার ফান্ড তৈরি হলো মাত্র 5 লাখ, কিন্তু আপনার দরকার হলো 20 লাখ, পরবর্তী 15 লাখ, কিন্তু আবার পরবর্তী বছর গিয়ে আপনি কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন। মানে 15 লাখ টাকা সোর্স কোথায় খুঁজে পাবেন? এজন্য প্রথম বছর বি সিরিয়াস, বি সিনসিয়ার, কারণ প্রথম বছরের রিটার্নটা অনেক গুরুত্বপূর্ণ রিটার্ন। এই রিটার্নটা প্রপারলি পূরণ করতে না পারলে কিন্তু, বা প্রপারলি ইনফরমেশনগুলো ইনকর্পোরেট না করতে পারলে কিন্তু সারা জীবন আপনাকে পস্তাইতে হবে। তখন পরবর্তীতে সম্পদ তৈরি করতে হলে কিন্তু ট্যাক্স দেওয়া ছাড়া আপনি আর সম্পদ তৈরি করতে পারবেন না। এজন্য পরামর্শ থাকলো, খুব ভেবে চিন্তে বুঝে শুনে আপনার কি আছে কি নাই, আপনি এমন যেন না হয় যে আপনার কিছু নেই, অথচ আপনি 30 লাখ টাকার অনেক কিছু দেখাই দিলেন, কিন্তু সেটার এক্সপ্লেনেশন দিতে পারতেছেন না। আবার এমন হলো আপনার 50 লক্ষ টাকার সম্পদ রয়েছে, অথচ আপনি দেখাচ্ছেন 5 লক্ষ টাকা, তার মানে ওই সম্পদটুকু আর কিন্তু রিটার্নে দেখানোর সুযোগ থাকলো না। এমনিতেই অপ্রদর্শিত সম্পত্তি প্রদর্শনের আইনটুকু অলরেডি রহিত করা হয়েছে। যাই হোক, এত কিছু বলবো না, শুধু বলা থাকলো সঞ্চয়পত্র ক্রয়ের জন্য রিটার্ন দাখিল একটু সিরিয়াসলি পূরণ করবেন, তথ্যগুলো যথাযথভাবে প্রপারলি ইনকর্পোরেট করেই রিটার্নটা তৈরি করার চেষ্টা করবেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না। চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ যে যারা প্রথম সঞ্চয়পত্র ক্রয়ের জন্য রিটার্ন দাখিল করবেন, সঞ্চয়পত্র এখনও কিনেন নাই, ভিডিওটি শুধু তাদের জন্য। তাহলে সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।